সংবিধান স্বীকৃত আইন, সেই আইন আপনাকে পছন্দ হতে পারে, অপছন্দ হতে পারে, কিন্তু আপনাকে সংবিধান স্বীকৃত আইনের সম্মান করতে হবে। কনস্টিটিউশনাল মোরালিটি, আপনার পার্সোনাল মোরালিটি আর পলিটিক্যাল মোরালিটি এর যদি কনফ্লিক্ট হয়, তাহলে কোন মোরালিটিকে আপনি উচ্চাসনে বসাবেন সেটা হচ্ছে আপনার বেসিক আন্ডারস্ট্যান্ডিং। বিকাশবাবু তার ডিসিশন তিনি নিয়েছেন এবং তিনি তার কথাও বলেছেন যে কেন তিনি এই মামলা নিয়েছেন, ফলে এই নিয়ে ফার্দার আর বিতর্কের কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তারা বোধহয় ভুলে গেছেন যে 26,000-এর টেন্টেডের হয়ে কে অ্যাপিয়ার করেছিলেন, পরে আবার এসএসসির হয়ে অ্যাপিয়ার করে টেন্টেড, এসএসসি, আনটেন্টেড সব জগা খিচুড়ি কে পাকিয়েছে। আমার যতদূর ধারণা, বিকাশবাবু দেবরাজ হোক বা অন্য কারোর, দুর্নীতিকে সমর্থন করছেন না। যদি দুর্নীতি করে থাকে কেউ, তার জন্য শাস্তি পাবে এবং তার জন্য সর্বোচ্চ লড়াই যেমন ভাবে আগেও লড়েছি, এখনো লড়বো। বর্তমান সময়ে দাঁড়িয়ে রাজ্যে পরিবর্তন এসছে, আজকে ফলতাতেও একেবারে গেরুয়া ঝড়, ঠিক তার মাঝখানেই যে বিষয়টা উঠে আসছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং দেবরাজ চক্রবর্তীর হয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য আদালতে সওয়াল করছেন হাইকোর্টে। কেন করছেন? যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে দুর্নীতির বিপক্ষে আমরা সওয়াল করতে দেখতাম, সেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য দুর্নীতির সাথে আপোষ করছেন। একাধিক প্রশ্ন সোশ্যাল মিডিয়া জুড়ে উঠে আসছে। আপনার কি মতামত? আপনিও তো একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বর হয়ে মামলা করেছেন। হ্যাঁ, করেছি, আমিও একাধিক ব্যক্তিত্ব হয়ে মামলা করেছি, যদিও এই মামলাটির সঙ্গে, এই দেবরাজের মামলাটির সঙ্গে আমি কোনোভাবে সংশ্লিষ্ট নই, ফলে এই মামলার বিষয়বস্তু সম্পর্কে আমি ওয়াকিবহাল নই। কিন্তু অলরেডি বিকাশবাবু তিনি তার এক্সপ্লানেশন জানিয়েছেন যে প্রশাসনিক দুর্নীতি যেমন একটি বিষয়, সেরকম প্রশাসনিক স্বৈরাচারের একটি বিষয়। দেখুন, আমাদের দেশে সংবিধান স্বীকৃত আইন, সেই আইন আপনাকে পছন্দ হতে পারে, অপছন্দ হতে পারে, কিন্তু আপনাকে সংবিধান স্বীকৃত আইনের সম্মান করতে হবে। কনস্টিটিউশনাল মোরালিটি, আপনার পার্সোনাল মোরালিটি আর পলিটিক্যাল মোরালিটি এর যদি কনফ্লিক্ট হয়, তাহলে কোন মোরালিটিকে আপনি উচ্চাসনে বসাবেন সেটা হচ্ছে আপনার বেসিক আন্ডারস্ট্যান্ডিং। এই কনফ্লিক্ট একজন ব্যক্তির জীবনে, একজন রাজনৈতিক ব্যক্তির জীবনে আসে, এবং সেক্ষেত্রে এই কনফ্লিক্টকে কিভাবে তিনি দেখবেন সেটি তার সম্পূর্ণভাবে, তার যে পলিটিক্যাল যে জার্নি, তার যে প্রফেশনাল যে জার্নি, তার যে পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং, তার যে প্রফেশনাল আন্ডারস্ট্যান্ডিং এবং তার যে কনস্টিটিউশনাল আন্ডারস্ট্যান্ডিং, এর সমন্বয়ে এবং তার পেশাদারি দায়িত্ব, এই সমন্বয়ে তিনি তার ডিসিশন নেন। এক্ষেত্রে বিকাশবাবু তার ডিসিশন তিনি নিয়েছেন এবং তিনি তার কথাও বলেছেন যে কেন তিনি এই মামলা নিয়েছেন, ফলে এই নিয়ে ফার্দার আর বিতর্কের কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না, যদিও সেই মামলার সঙ্গে আমি কোনোভাবেই সংশ্লিষ্ট নয়, ফলে এই দেবরাজের মামলার সঙ্গে। কিন্তু এই যে দুর্নীতি বললেন, কেউ কেউ লিখছেন 32,000-এ নিয়ে, কেউ কেউ লিখছেন, তারা বোধহয় ভুলে গেছেন যে 26,000-এর টেন্টেডের হয়ে কে অ্যাপিয়ার করেছিলেন, পরে আবার এসএসসির হয়ে অ্যাপিয়ার করে টেন্টেড, এসএসসি, আনটেন্টেড সব জগা খিচুড়ি কে পাকিয়েছিলেন। কিন্তু কল্যাণ ব্যানার্জিও তো এই নিয়ে পোস্ট করছেন। আমি বলেছি যে কে পাকিয়েছিলেন, একটু জিজ্ঞাসা করবেন তো। টেন্টেড, এসএসসি, নট স্পেসিফিক্যালি টেন্টেড জগা খিচুড়িটা কে পাকিয়েছিলেন? এই জগা খিচুড়ি তৈরি করা চাল কাঁকর একসাথে মিশিয়ে দেওয়ার কারিগর কে? তারা ভুলে গেছেন। তারা চাইছেন যে সেটাকে ভুলিয়ে দিতে। ওই ইতিহাস মানুষ ভুলবে না। আপনি বলছেন যে একাধিক ব্যক্তিত্বের মামলা, হ্যাঁ আমি করেছি, অবশ্যই আমি করেছি। আমি যখন তৃণমূল কংগ্রেসে হুমায়ুন কবির ছিলেন তার মামলা করেছি, আমি কাইজার আহমেদের মামলা করেছি, আমি মানে এই এবারের ভোটেও আমি বিজেপির চিফ ইলেকশন এজেন্ট যিনি তার প্রাণ সংশয় ছিল তার মামলা করেছি, আইএসএফ এর ক্যান্ডিডেটের মামলা করেছি, বিভিন্ন ক্যান্ডিডেটের মামলা, আমি কংগ্রেসের যিনি প্রার্থী এখন এমএলএ হিসেবে নির্বাচিত হয়েছে, তার নাম ডিলিট হয়ে গেছিল, তারও মামলা করেছি। মামলার বিষয়বস্তু কি দেখুন, আমি সত্য কথা বলছি যে এই যে যখন পিটিশনারদের মামলা করি, ধরুন একটা পিটিশনে 150 জন আছে বা 200 জন আছে, তাদের প্রত্যেকে পিটিশন খুলে খুলে হ্যাঁ এর রাজনৈতিক পরিচয় কি, ও রাজনৈতিক পরিচয় কি, এটা নিশ্চিতভাবে দেখবো না। আমার দায়িত্ব, প্রফেশনাল দায়িত্ব, যে যে আমার কাছে আসবে, যদি আমার কোনো মামলার সঙ্গে সেটা কনফ্লিক্ট না ঘটে, তাহলে আমি তাকে প্রফেশনাল হেল্প দেব, সে আইনি সহায়তা প্রদান করব। এর মধ্যে অত্যুক্তি কিছু নেই, এর মধ্যে বিতর্কেরও কিছু নেই। কিন্তু হ্যাঁ, এটা বলতে পারেন যে দুর্নীতির মামলা। আমার যতদূর ধারণা, বিশেষভাবে দেবরাজ হোক বা অন্য কারোর,
দুর্নীতিকে সমর্থন করছেন না। যদি দুর্নীতি করে থাকে কেউ, তার জন্য শাস্তি পাবে এবং তার জন্য সর্বোচ্চ লড়াই যেমন ভাবে আগেও লড়েছি, এখনো লড়বো এবং ভবিষ্যতেও নিশ্চিতভাবে। এই যে ধরুন, এই যে এসএসসির এই যে এত ডকুমেন্ট নিয়ে আসা, প্রাইমারির এত ডকুমেন্ট নিয়ে আসা, এই যে মিউনিসিপ্যালিটি স্ক্যাম থেকে শুরু করে একটার পর একটা সিবিআই তদন্ত, হাফ ডজনের উপরে সিবিআই তদন্ত, সিবিআই তদন্ত হচ্ছে, সব আদালতে দাঁড়িয়ে মামলা করেছে। আর অনেকেই দেখি আমি সোশ্যাল মিডিয়ায়, আমি অবাক হয়ে যাচ্ছি, অনেকেই লিখছেন যে মানে এটা বলাটা কতটা অসমীচীন, এবং শুধু তাই না, তাদের ধারণাও নেই যে টাকার জন্য। দেখুন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য আর যাই হোক, টাকার জন্য কোনোদিন মামলা করে না। এই এই সাধারণ হ্যাঁ, নিশ্চিতভাবে তিনি একজন প্রফেশনাল মানুষ, আমি একজন প্রফেশনাল, প্রতিটি প্রফেশনাল মানুষ। তার প্রফেশন দিয়েই তিনি গ্যাসাচ্ছাদন করেন, ফলে তার প্রফেশন দিয়েই তিনি দৈনন্দিন রুটি রুজি চালায়, ফলে তিনি প্রফেশন থেকে আয় করবেন, এর মধ্যে কোনো ভুল ত্রুটি নেই। কিন্তু শুধুমাত্র টাকার জন্য মামলা করবে, অন্ততপক্ষে আর যার জন্যই বলুন, বিকাশ রঞ্জন ভট্টাচার্যের জন্য দয়া করে বলবেন না। আপনারা জানেন না, এই এসএসসির মামলায় কতবার যেতে হয়েছে, অর্ডার শিটগুলো একবার দেখে নেবেন। আর এই সেতাব থেকে শুরু করে, নাসরিন থেকে শুরু করে যারা মামলাকারী ছিল, এই 26,000 চাকরি বাতিল, কজন ক টাকা দিয়েছেন? এখন তো এই মুহূর্তে তো ধরুন, মানে সকলেই সকলের মানে পোল খুলছেন, কে কার কি টাকা দিয়েছেন বা হোয়াটসঅ্যাপ কে কিভাবে। কোন রাজনৈতিক নেতা বলতে পারবে আমাকে বা বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে কেউ একদিনের কেউ ফ্লাইটের টিকিট কেটে দিয়েছে? নিজের পকেটের টাকা খরচা করে এই লড়াইটা লড়েছি, কারণ দুর্নীতি বিরোধী লড়াই লড়ছি। এবারে এই সর্বশেষ যে এখন তো বিকাশবাবু এমপিও নেই, সর্বশেষ যেদিন মামলা করে এলেন উনি, এর আগের বারেই আমরা একসাথে, যেদিন ওই বাংলো ছাড়েন সেদিন একসাথে আমরা বেরিয়ে এসেছি। আমার সঙ্গে আমি ছিলাম, গোপা ছিল, বিকাশবাবু ছিলেন, অরবিন্দ ছিল, আমরা একসঙ্গে বেরিয়ে এসেছি। তারপরে আবার মামলা করতে গিয়ে সিআর পার্কের একটা অত্যন্ত মানে সাধারণ মানে একটা হোটেলে থেকে গিয়ে 3 দিন ধরে থেকে গিয়ে মামলা করে এসেছি। এই 32,000 মামলা আবার যেতাম, যেহেতু সুপ্রিম কোর্ট নোটিশ দিয়েছে না অনলাইন করতে হবে, অনলাইন মামলা করেছি। কেউ বলতে পারবেন 32,000 ওই যে ছেলে মেয়েরা ওই মামলা করেছে, জিজ্ঞাসা করবেন ক টাকা ফিস দিয়েছে? শূন্য। একটি টাকাও ফিস বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে দেয়নি, বা আমাকেও দেয়নি, বা নিয়েও নি। যেটুকু বেসিক ওই জেরক্স দিয়ে, ওই যে সেতাবরা জিজ্ঞাসা করবেন, এই যে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট। ফলে এই কথা যারা বলছেন যে এই টাকা নিয়ে জন্য মামলা করেছেন, এটা না বুঝে বলছেন। দেখুন, আমি ওই যেহেতু দেবরাজের মামলার সঙ্গে আমি নিজে সংশ্লিষ্ট নই, ফলে আমি মামলার বিষয়বস্তু জানি না, কিন্তু বিকাশবাবু বলেছেন যে মামলার বিষয়বস্তু কি। তো মামলার বিষয়বস্তু যদি আমার আরেকটি মামলার সঙ্গে কনফ্লিক্ট না করে, তাহলে সেই মামলা গ্রহণ করার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে পেশাগত দিক। এবার একটা বলতে পারেন যে পলিটিক্যাল, যে আজকে, হ্যাঁ, একদম, হ্যাঁ, এটাকে বলতে পারেন যে পলিটিক্যাল ইন্টারেস্টের কথা। পলিটিক্যাল মোরালিটি এক জিনিস, পলিটিক্যাল ইন্টারেস্ট আরেক জিনিস। পলিটিক্যাল মোরালিটিতে কি আটকায়, নাকি পলিটিক্যাল ইন্টারেস্ট সেটা প্রশ্নে, সেক্ষেত্রে কি আটকানো উচিত ছিল কিনা, সেই নিয়ে ডিবেট চলতে পারে, কিন্তু সেই ডিবেটের শালীনতা বজায় রাখবেন। কেউ দয়া করে না জেনে না বুঝে বিভিন্ন কথা বলছেন, মামলার বিষয়বস্তু জানেন না, মামলার কি কন্টেন্ট জানেন। এই যে ধরুন দুর্নীতির মামলা, এই যে ধরুন প্রাথমিকের দুর্নীতি, প্রাথমিকে কি কি দুর্নীতি হয়েছে, কত স্তরে দুর্নীতি হয়েছে, আমি সেই জন্যই বলি যে পূর্ব পরিকল্পিত বহুস্তরীয় দুর্নীতি হয়েছে। এবং আমি আমি আজও চাই, আগামীকালও চাইবো, এবং ভবিষ্যতেও চাইবো যে মমতা বন্দ্যোপাধ্যায়দের জেল হোক। মমতা বন্দ্যোপাধ্যায় এই লড়াই এখনো এই লড়াই লড়তে হচ্ছে, কিন্তু যদি মমতা বন্দ্যোপাধ্যায় জেল হওয়ার পরে জেলের অভ্যন্তরে যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে পুলিশ পিটায়, সেটা মানবতা বিরোধী। কালকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় জেল হয়, জেলের ভিতরে নিয়ে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি পুলিশ ধরে পেটায়, সেটা মানবতা বিরোধী, হিউম্যান রাইটস এর ভায়োলেশন। সেই মামলা নিয়ে যদি আসে তার পরিবারের লোকজন, যে দেখুন জেল আপনি করিয়েছেন ঠিক আছে, যে কিন্তু জেলের ভিতরে গিয়ে এই দেখুন পুলিশ এই অত্যাচার করছে, সেটা হিউম্যান রাইট ভায়োলেশন। ওই মামলার আপনি লড়বেন কি লড়বেন না? আপনি যদি দেখেন যে
একজন মানুষ তিনি ভোটে কন্টেস্ট করছেন, কন্টেস্ট করার জন্য বা তার এজেন্ট হিসেবে একজন কাজ করছেন, সেই জন্য তাকে হুমকি দিচ্ছে, তাকে প্রাণে মারার হুমকি দিচ্ছে, সেই মামলা আপনি তো করবেন না? অবশ্যই করব, করেছি। কেউ পুজো পুজো করতে যাচ্ছে, কেউ কেউ পুজো করতে যাচ্ছে, পুজো আটকাচ্ছে, করব। কেউ কারোর নাম সমস্ত ডকুমেন্ট থাকা সত্ত্বেও ডিলিট করে দিয়েছে। কংগ্রেসের প্রার্থী, তিনি কংগ্রেসের প্রার্থী হলেন, সিপিএম এর প্রার্থী হলেন, আরএসপির প্রার্থী হলেন বা বিজেপির প্রার্থী হলেন, আমার মানে তা সেটার সঙ্গে তো এই মামলার যে কন্টেন্ট তার সাথে তো কোনো মিল নেই, তার সঙ্গে কোনো যোগও নেই। হ্যাঁ, নিশ্চিতভাবে তিনি একটা দলের প্রার্থী, তার অধিকার রয়েছে, একজন বিজেপি প্রার্থী হিসেবে কন্টেস্ট করার অধিকার রয়েছে, তার এজেন্ট রাখার অধিকার রয়েছে। আপনি তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছেন বলে তাকে প্রাণে মারার হুমকি দেবেন, এটা হতে পারে না। বা ভুলবশত নাম ডিলিট করে দেবেন, এটা হতে পারে না। বা কাউকে বাইরে যেতে দেবেন না, এটা হতে পারে না, সে বিরোধী রাজনৈতিক দল করে বলে। এই বস্তুগুলো যখন হবে তখন সেই মামলা লড়বো, কিন্তু হ্যাঁ, নিশ্চিতভাবে দুর্নীতি বিরোধী যে স্ট্যান্ড, সেটা আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। আমি বিশ্বাস করি বিকাশবাবুরও তাই। দেখুন, এই মামলার বিষয়বস্তু কি সেটা বিকাশবাবু এক্সপ্লেন করেছেন। ফলে মামলার বিষয়বস্তু না জেনে না বুঝে না বলাটাই উচিত। আর ওই নিম্নমানের যে নিম্ন রুচির আক্রমণ করছেন, যারা না জেনে না বুঝে, দয়া করে আর যার জন্যই করুন, বিকাশ রঞ্জন ভট্টাচার্যের জন্য করেন না। আমি দেখুন, তার সঙ্গে কাজ করার সুবাদে বলছি তা কিন্তু নয়, আমি পেশাগত কারণে বলছি তাও নয়। একজন মানুষ যিনি সারা জীবন এই সার্ভিসটা দিলেন, সারা জীবন এই সার্ভিসটা দিয়েছেন, একজন মানুষের জন্য নয়, একজন মানুষের জন্য দিচ্ছেন, সেটা একটা দৃষ্টান্ত হতে পারে, সেটা মানে নিশ্চিতভাবেই সেটাও একটা দৃষ্টান্ত, কিন্তু সারা জীবন যে মানুষটি সার্ভ করলেন এইভাবে, তাকে একটা মামলার জন্য আপনারা বিভিন্নভাবে আক্রমণ করবেন, সেটা অনুচিত এবং না জেনে না বুঝে সেটা। বামপন্থীদের এই নীতি নৈতিকতা নাকি খুচরো পয়সায় বিক্রি হচ্ছে এখন। দেখুন, সেটা কে বলছেন আমি জানি না। একটা জিনিস বুঝুন, যে মামলার বিষয়বস্তু অনুযায়ী মামলা লড়াটা, এটা একেবারেই আইনগতভাবে বৈধ এবং এটা করা উচিত। দেখুন, একজন আইনজীবী, আমাদের অ্যাডভোকেট অ্যাক্টে বলা আছে যে যদি কেউ আইনি সহায়তা চায়, তাকে যদি আপনার ইন্টারেস্টের সঙ্গে কনফ্লিক্ট না হয়, সে যদি আপনার প্রফেশনাল ফিজ মিটিয়ে দেয়, তাহলে তাকে আইনি সহায়তা দেওয়াটা আপনার পেশাগত দায়িত্ব। এই পেশাগত এবার আপনি বলতে পারেন যে আপনার নৈতিক দায়িত্ব নেই। হ্যাঁ, নৈতিক দায়িত্ব হচ্ছে, আপনাকে উদাহরণ দিই। আমরা যখন এই ধরুন, আমি এই প্রাইমারি যখন এসএসসির মামলা চলছিল, নবম দশম একাদশ দ্বাদশ, গ্রুপ সি গ্রুপ ডি, এই মামলাগুলো একটার পর একটা সিবিআই তদন্তের নির্দেশ হলো। আমরা বিভিন্ন জায়গা থেকে আমি ওই ডকুমেন্টগুলো পেলাম, সেগুলোকে নিয়ে মামলা করলাম। আপনাদের মনে থাকবে শেতাবুদ্দিনের মামলা, ববিতার মামলা, বিভিন্ন নসরিন থেকে শুরু করে আব্দুল গনি আনসারি, একটার পর একটা মামলায় সিবিআই তদন্তের নির্দেশ করেছি। সেই সময় অন্য একটি মামলায়, আমার এক বন্ধু আইনজীবীর মামলায় 32,000 ক্যান্সেল হয়ে গেল, কিন্তু সেটা আমার মামলা ছিল না, সিঙ্গেল বেঞ্চ। ডিভিশন বেঞ্চে সেই মামলা লড়ার জন্য, আপনাকে আমি অ্যামাউন্ট বলছি না, সিআরএ, মানে লোকে বুঝবেন এটা, বলল সেই টাকা দিয়ে সেই মামলা যাতে ডিভিশন বেঞ্চে লড়ি, প্রত্যাখ্যান করেছি। অবাধা টেলিফোনই প্রত্যাখ্যান করেছি। কেউ কেউ এসেছিলেন, প্রত্যাখ্যান করেছিলেন না। ওই 2016 সালের এসএসসির 4টে সিলেকশনের মামলা করছি দুর্নীতি বিরোধী, এই মামলা করতে পারি না, করব না, প্রত্যাখ্যান করেছি। এবং উল্টে সেই মামলায় পার্টি অ্যাড হয়ে এই দুর্নীতি বিরোধী অবস্থান সেটা নিয়েছি, যে বলেছি যে এই এস বাসুরায়ন কোম্পানিকে যে টেট 2014 যে কন্ডাক্ট করেছে, তাকেই সিলেকশনে উইদাউট এনি টেন্ডার দেওয়া অন্যায় হয়েছে। সব ওএমআর, সব হাফিস, এই যে সিলেকশন কমিটির করা কাজ এস বাসুরায়ন কোম্পানিকে দিয়ে করিয়েছো, লেস মেরিটোরিয়াস ক্যান্ডিডেটকে দিয়ে সব চাকরি দিয়েছো, টেট ফেল করা ক্যান্ডিডেটদের চাকরি দিয়েছো, এগুলো সব অন্যায়। গিয়ে বলেছি পার্টি অ্যাড হয়ে, ডিভিশন বেঞ্চে প্রত্যাখ্যান করে। এটা
আমি দেখুন এটা বলার, এতদিন তো কেউ জিজ্ঞাসা করেন, এই বিতর্ক ওঠেনি বলে বলার প্রশ্নও আসে না। কিন্তু এইগুলো যারা না বুঝে আজকে বলছেন, এই এসএসসির মামলা লড়ার সময় কি না কি করেছে আপনারা নিজেরা দেখেছেন। অফার থেকে শুরু করে আক্রমণ, কোনো কিছুই বাদ ছিল না। চেম্বারে আক্রমণ হয়েছে, ব্যক্তিগত আক্রমণ হয়েছে, সমস্ত রকম আক্রমণ হয়েছে। কিন্তু তারপরেও দুর্নীতি বিরোধী যে অবস্থান, আজও বিশ্বাস করি যে মমতা, এই যা দুর্নীতি গত 15 বছরে হয়েছে, এই দুর্নীতির মাথায় মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি, এবং এই মমতা ব্যানার্জির জেল হওয়া আবশ্যক, এই নিয়ে কোনো সন্দেহ নেই। যে দুর্নীতি মমতা ব্যানার্জি করেছে, তাতে মমতা ব্যানার্জি, তার দলবল যতজন আছে, ওই শুধুমাত্র এই পার্থ চ্যাটার্জিকে 4 দিন জেলে পাঠিয়ে 6 দিনের পরে জেল থেকে আবার নিয়ে চলে আসা, মানিক ভট্টাচার্যকে 4 দিন জেলে ঘুরিয়ে তাকে আবার বের করে নিয়ে আসলে হবে না। এদের মূল মাথা যে, যার অনুপ্রেরণায় এটা ঘটেছে, তাকে জেলে করতে পারে, সে লড়াই শেষ দিন পর্যন্ত লড়বো, যতক্ষণ পর্যন্ত না মাননীয়া এবং তার আশেপাশে যতজন আছে, যতজন এই দুর্নীতি করেছিল, তাদের ওই জেলে পাঠানো পর্যন্ত। তার কারণ তারা প্রত্যেকে যেটা করেছে পশ্চিমবঙ্গের আপামর জনগণের ক্ষতি করেছে। যুবক যুবতীদের যোগ্য মেধাবী যুবক যুবতীদের চাকরি পেতে দেয়নি, তাদের চাকরিটা কেড়েছে। আর গরিব বাড়ির ছেলেমেয়েরা যোগ্য মেধাবী শিক্ষক থেকে বঞ্চিত হয়েছে। এই অপকর্ম মমতা বন্দ্যোপাধ্যায় ঘটিয়েছে। এই অপকর্ম তৃণমূল কংগ্রেস সরকার ঘটিয়েছিল, পরিচালিত সরকার। সেই তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের সঙ্গে যে সমস্ত আধিকারিক থেকে শুরু করে যে সমস্ত মন্ত্রী, তাদের দালাল, মাথায় ব্যক্তি, সকলকে জেলে ভরতে হবে। তার কারণ তাদেরকে শাস্তি না দিলে সমাজের সামনে ভুল দৃষ্টান্ত হয়ে থাকবে। আর এই বিতর্কের বিষয়ে বল, যে অলরেডি এই নিয়ে বিতর্ক করাটা অসমীচীন, অলরেডি এক্সপ্লেনেশন দিয়েছেন তিনি। আমি আশা করব সেটা সকলে বুঝবেন। নিশ্চিতভাবেই আপনাদের পলিটিক্যাল ডিবেট অন্য বিষয়, কিন্তু অসমীচীন আক্রমণ সেটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। আপনি পলিটিক্যাল ইন্টারেস্ট আপনার আছে, সেটা নিয়ে ডিবেট চলতে পারে, কিন্তু আপনি বলতে পারেন যে ওই আইনি সূক্ষ্মতা সাধারণ মানুষেরকে হয়তো টাচ করবে না, এটাও ঠিক, এই তর্কের খাতিরে ধরে নিলাম, বা ঠিকই। কিন্তু তার অর্থ এই নয় যে আপনি একেবারে বিলো দা বেল্ট আক্রমণ করবেন না জেনে না বুঝে, যে মানুষটি সারা জীবন সার্ভ করলো। আপনি, আমি জাস্ট 2-4টে কথা বলবো। আপনি শুধুমাত্র, এখন তো নতুন সরকার এসছে, বিজেপি পরিচালিত সরকার, এখন আরটিআই করুন, যে জানুন যে জেতা, আমরা যে সময় মামলা গিয়ে সুপ্রিম কোর্টে যেতে এসছি, যারা হেরেছে, মানে সরকার হেরেছে, বিভিন্ন এসএসসি থেকে শুরু করে হেরেছে, হারার জন্য কত বিল তুলেছে, মামলা হারার জন্য। আমি মানে অন্যভাবে আমি পিন করছি না, আমি খোঁচা মারছি না, আমি বলছি। এবং তারপরে বিকাশ বাবু এবার ভোটে দাঁড়িয়েছে, দিয়ে তার এভিডেভিটটা দেখে নেবেন। অনেকে বলছেন যে এত টাকা সম্পদ, অত টাকা সম্পদ। হারা লোকের যদি এত ফিজ হতে পারে, তাহলে জেতা লোকের কত ফিজ হওয়া উচিত ছিল। আমি অন্যভাবে বলছি না, কিন্তু এটা বুঝবেন যে লড়াইটা আদর্শের ছিল, নীতির ছিল, দুর্নীতি বিরোধী লড়াই ছিল। সেই লড়াইয়ে ফিজ পাওয়া না পাওয়া ইমমেটেরিয়াল ছিল। সেই লড়াইয়ে এতদিন ধরে লড়েছি, ভবিষ্যতেও 32,000-এ লড়ছি, ডিএ লড়ছি, অন্যান্য যা যা মামলা, এখনো এসএসসির কন্টেম্প পেন্ডিং, এখনো এসএসসির কিন্তু সবকিছু কমপ্লায়েন্স হয়নি, সেই মামলাও লড়বো। এসএসসির নতুন সেকেন্ড এসএলএসটি, তার অনেক মামলা পেন্ডিং, 10 নম্বরের চ্যালেঞ্জিং মামলা পেন্ডিং, যে 10 নম্বর দেওয়া উচিত হয়েছে কি হয়নি, সেটা সাংবিধানিকভাবে বৈধ কি বৈধ নয়, সেই মামলায় পেন্ডিং। ফলে একাধিক মামলা, সেগুলো পেন্ডিং, অবভিয়াসলি সেই মামলা লড়বো। আমাদের কাজ মামলা লড়া, এটা আমার পেশাগত দায়িত্ব। কিন্তু হ্যাঁ, আমার কোনো মামলার সাথে কনফ্লিক্ট যাতে না হয় সেটাও দেখা আমার দায়িত্ব। এবং আমি যদি দুর্নীতি বিরোধী স্ট্যান্ড নিই, নিশ্চিতভাবে
জানি যে দুর্নীতি বিরোধী সেই স্ট্যান্ডের জায়গা থেকে আমাকে নিশ্চিতভাবেই দুর্নীতি হচ্ছে এরকম কোনো জায়গা তৈরি করতে দেওয়া যাবে না। আর দুর্নীতি যারা যারা করেছেন তাদের প্রত্যেকে জেলে যাবেন। সে দেবরাজ দুর্নীতি করলে দেবরাজও জেলে যাবে, অদিতি মুন্সি দুর্নীতি করলে অদিতি মুন্সিও জেলে যাবে, মমতা ব্যানার্জি দুর্নীতি করেছেন এবং জেলে যাবে, যারা যারা দুর্নীতি করেছে তারা জেলে যাবেন। কিন্তু তাই সে জেলে যাওয়ার পরে যদি যদি দেখা যায় যে জেলের অভ্যন্তরে পুলিশ তাকে পেটাচ্ছে, তো সেই মামলা নিয়ে যদি আসে যে না আপনি জেলে পাঠালেন, এবার জেলে তো গেছে, এবার পুলিশ পেটাচ্ছে, সেটা মানবতা বিরোধী। ফলে সেই মামলা লড়ার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা থাকবে না যে না মানবতা বিরোধী কাজ হচ্ছে জেলের অভ্যন্তরে। আমরা চাই, বিশেষ করে আমি তো চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় সহ তার সেই সেই সমস্ত সাঙ্গপাঙ্গরা নিশ্চিতভাবে যারা এই দুর্নীতি করেছে তাদের স্থান জেলের অভ্যন্তরেই হোক, এই নিয়ে কোনো সন্দেহ নেই। ফলে আপনি এই বিতর্ক নতুনভাবে আর তৈরি করা বা এই বিতর্ক কন্টিনিউ করার কোনো দরকার আছে বলে মনে করি না। এই বিতর্ক সমাপ্ত হওয়া উচিত। তার কারণ এই বিতর্কের যে বিষয়বস্তু সেটা না জেনে না বুঝে বিতর্ক না করাটাই উচিত, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে অসমীচীনভাবে আক্রমণ করাটা কখনোই কাঙ্ক্ষিত নয়। আপনি জানেন না, দু চারজন বলে দিচ্ছেন অর্থের জন্য, আপনি জানেনই না যে কত অর্থ অর্থ ফিজ হিসেবে পাওয়া তো দূরের কথা, নিজের পকেটের পয়সা খরচা করে প্লেনের টিকিট কাটতে হচ্ছে, পকেটের পয়সা খরচা করে গিয়ে হোটেলে থাকতে হচ্ছে, পকেটের পয়সা খরচা করে সুপ্রিম কোর্ট যেতে হচ্ছে। আমি বলছি কোনো কেউ সেই ফিস দেয়নি, কেউ টিকিট কেটে দেয়নি, কেউ হোটেলে থাকার পয়সা দেয়নি, কেউ ওই সুপ্রিম কোর্ট যাওয়ার পয়সা দেয়নি। ফলে এগুলো না জেনে না বুঝে অনেকে বলছেন, দয়া করে এগুলো করবেন না। একজন মানুষ তার সারা জীবনের ডেডিকেশন সেটা ভাববেন, বুঝবেন, তার রাজনৈতিক স্ট্যান্ড, তার ওই প্রফেশনাল স্ট্যান্ড, তার প্রফেশনাল স্ট্যান্ডিং সবটা জেনে বুঝে বলাটাই সমীচীন। না হলে দেখুন, বিতর্ক করার জন্য অনেক সাবজেক্ট আছে, বিতর্ক আপনি করতেই পারেন। আপনি বলতে পারেন যে এতে রাজনৈতিক লাভ লস কতটা হলো, লাভ লোকসান নিয়ে সেই নিয়ে বিতর্ক আপনি করতে পারেন, যে এটা জনমানুষের রাজনৈতিকভাবে এর এই ইমপ্লিকেশন আছে। কিন্তু তার পলিটিক্যাল রিয়ালিটি অ্যান্ড পলিটিক্যাল মোরালিটি এক বস্তু নয়। কনস্টিটিউশনাল মোরালিটি, পার্সোনাল মোরালিটি আর পলিটিক্যাল মোরালিটির কনফ্লিক্ট হলে বা এবং পলিটিক্যাল ইন্টারেস্টের কনফ্লিক্ট হলে কোনটাকে প্রিভেল করাবেন সেটা যে মানুষটি করছেন তার পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং, কনস্টিটিউশনাল আন্ডারস্ট্যান্ডিং, তার পার্সোনাল মোরালিটির প্রশ্নের আন্ডারস্ট্যান্ডিং, সেইগুলোর কম্বিনেশন। ফলে তিনি কোন পয়েন্ট অফ ভিউ থেকে ভাবছেন মামলার বিষয়বস্তু হিসেবে, সেটা আপনাকে জানতে হবে এবং বুঝতে হবে। আমি ব্যক্তিগতভাবে কোনোদিন কোনো মামলায় আমি খুলে দেখি না পিটিশনার কি তার মানে পলিটিক্যাল রং কি, দেখতে পারি না। আমি আইনগতভাবে দেখতে পারি না। ফলে আমার কারোর মামলা করতে কোনো অসুবিধা হয়নি, আমার কংগ্রেসের মামলা করতে কোনো অসুবিধা হয়নি, বিজেপির মামলা করতেও কোনো অসুবিধা হয়নি, সিপিএম এর মামলা করতেও কোনো অসুবিধা হয়নি, অন্য 5টা দলের মামলা করতেও অসুবিধা নেই। দেখেছি মামলার বিষয়বস্তু কি। মামলার বিষয়বস্তু যদি দুর্নীতি বিরোধী হয়, তাকে তাকে আক্রমণ করা হচ্ছে, তার কোনো ডেমোক্রেটিক রাইট ইনফ্রিঞ্জ করা হচ্ছে, তার কনস্টিটিউশনাল রাইট ইনফ্রিঞ্জ করা হচ্ছে, অবশ্যই কনস্টিটিউশনাল রাইট ইনফ্রিঞ্জ হলে সেই লড়াই চলবে, সেই লড়াই করব, এবং সেই জন্যই এই প্রফেশনে এসছি।